সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজ 1 জুন 2026। আজ আমরা আলোচনা করব প্যানেল কোডের আপনার 190 থেকে 200 ধারা পর্যন্ত। মূলত হচ্ছে মিথ্যা সাক্ষ্যদের নিয়ে আজকের আলোচনাটা। তো গতকালকে আমরা ক্লাস করছিলাম হচ্ছে এর উপরে, অর্থাৎ এই যে আমাদের মানব পাচার ও অভিবাসী চোরাচালানের যে চোরাচালান যে অংশটুকু আছে সেটার উপরে। তো আজকে আমরা টোটালি ব্যাক করতেছি প্যানেল কোডে। তো প্যানেল কোডের এর আগ পর্যন্ত যা পড়ছে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো সেটা রিভিশন করার জন্য। ভালো করে আপনারা সেটা রিভিশন দিয়ে নেবেন। যদি আমরা এক নজরে দেখি যে আমরা কি কি পড়ছি, তাহলে আমি বিষয়গুলো আপনাদেরকে বলতে পারি যে আমরা কি কি বিষয় পড়ছি। একটু যদি এক পলকে দেখেন, আপনার না দেখে একটু মনে রাখার চেষ্টা করবেন সবসময় এই বিষয়গুলো। যেমন শুরুতেই আমরা কিছু বিষয়ের ব্যাখ্যা পড়ছি, তাই না? সংজ্ঞা টঙ্গা পড়ছে এগুলো। তারপরে আমরা 75 থেকে 106 পর্যন্ত হলো ব্যতিক্রম, তার ভিতর স্পেশাল ব্যতিক্রম হচ্ছে আমাদের 96 থেকে 106, যেটা আত্মরক্ষা। এরপর 107 থেকে আমাদের হচ্ছে যে 120 খ পর্যন্ত অপরাধে প্ররোচনা, সহায়তা, ষড়যন্ত্র এগুলো পর্যন্ত পড়ছি। তারপর কতিপয় বিষয়, এরপর হচ্ছে আমাদের যে বেআইনি সমাবেশ সংক্রান্ত, মারামারি, আপনার ঘুষ গ্রহণ সংক্রান্ত এবং সরকারি কর্মচারী জড়িত এবং সরকারি কর্মচারী সম্পর্কিত কিছু বিষয়, এইগুলো আমরা ইতিমধ্যে শেষ করছি। এখন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মিথ্যা সাক্ষ্যদান। এই মিথ্যা সাক্ষ্যদানটা কোথায় হবে? এই যে 190 এর যে সংখ্যাটা বলতেছে, 191 এ মিথ্যা সাক্ষ্যদান, 191, এই মিথ্যা সাক্ষ্যদানটা আসলে কোথায় দেওয়া হবে? এই মিথ্যা দানটা যদি আপনারা খেয়াল করেন, 190 ধারার ভিতরে একদম সুস্পষ্ট ক্লিয়ার ভাবে বলা আছে যে যে ব্যক্তি সত্য সাক্ষ্য দেওয়ার জন্য হলফ করে, মানে আইনত যিনি শপথ করেন, এই যে দেখেন না, যে আমি যা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, বা যে ব্যক্তি আইনত বাধ্য এরকম সত্য সাক্ষ্য দেওয়ার জন্য, সেই ব্যক্তি ঘোষণাপূর্বক যখন তিনি ইচ্ছাকৃতভাবে টোটালি ফেক জিনিসটা বলবে, মানে মিথ্যা বলবে, যেটা আসলে কোনো অস্তিত্ব নাই। একটা বিষয় আছে যে ইনফরমেশনের ভুল, মানে ভুল তথ্য, ওইটা না কিন্তু। এখানে তার ইন্টেনশনটাই হচ্ছে যে আমি মিথ্যা ঘটনা এখানে বলবো। সেটা আপনার মনে করেন কয়েক ধরনের অপরাধের ক্ষেত্রে এই মিথ্যা সাক্ষ্যদান হতে পারে। কিরকম? আপনার এই মিথ্যা সাক্ষ্যদানের কারণে কারো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, কারো আপনার ফাঁসিও হতে পারে, কারো আপনার 6 মাস জেলও হতে পারে আপনার এই মিথ্যা সাক্ষ্যদানের কারণে। তো এই যে আমি কোন ঘটনার প্রেক্ষিতে মিথ্যা সাক্ষ্যদান করলাম, ওই ঘটনার উপর ডিপেন্ড করে মূলত আপনার দ্বারা কোডিং হবে। আমরা আগে বুঝি সাধারণ বা মূল বিষয় যেটা আছে, বেসিক বিষয়টা, যে মিথ্যা সাক্ষ্যদান আপনি জেনে শুনে যেটা মিথ্যা বললেন, টোটালি আপনি ভালো করে জানেন, অথবা আপনি মনে করেন ভালো করেই জানেন যে বিষয়টার কোনো অস্তিত্ব নাই, বা জিনিসটা মিথ্যা হওয়ার একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি জানেন যেটা 100% মিথ্যা হবে। আপনি মিথ্যা জানার পরেও যদি জিনিসটাকে সত্য হিসেবে চালায় দেন, তাহলে এটাও কিন্তু মিথ্যা সাক্ষ্য দান। তাহলে মিথ্যা সাক্ষ্য দান জিনিসটা কি? 191 দ্বারাই বলছে, যে ব্যক্তি সত্য সাক্ষ্য দেওয়ার জন্য হলফ বা আইনত বাধ্য হয়ে, বা কোনো বিষয়ে কোনো ঘোষণা করার জন্য তিনি আইন বলে বাধ্য হয়ে এমন কোনো বিবৃতি দেন যা মিথ্যা। এছাড়াও যা সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে, বা সত্য বলে সে বিশ্বাস করে না, সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে। এই যে বিষয়টা, এটা হলো মূল বেসিক, যে আপনার মিথ্যা সাক্ষ্যদান জিনিসটা কি। কোনো ব্যক্তি এই কাজটা করলে সেটা মিথ্যা সাক্ষ্যদান হিসেবে গণ্য হবে। আমি আপনাদের সাথে একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে মিথ্যা সাক্ষ্যদান, এই 191 বিষয়টা গেল। আচ্ছা, এখন দেখেন, এই মিথ্যা সাক্ষ্যদান মৌখিকভাবে হতে পারে বা অন্য কোনো ভাবে সেটা হতে পারে। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, এই যে দেখেন, এটা একটু মজার বিষয়। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা 192, এই 191 বা 192 কিন্তু শাস্তি না। এখানে বিষয়গুলোকে ব্যাখ্যা করতেছে যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, উদ্ভাবন মানে কি? সৃষ্টি করা। তাহলে উদ্ভাবন করা, তৈরি করা, সাজানো, এটাকে বলা হয় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। যে ব্যক্তি মিথ্যা ঘটনা সৃষ্টি করে, অর্থাৎ কোনো ঘটনাই ঘটে নাই, অথচ মনে করেন যে তিনি একটা ঘটনা বানায় লাইলেন, এটাকে হলো মিথ্যা ঘটনা সৃষ্টি করা। বা
যার ফলে বিচারকের মনে সেটার ভিত্তিতে সিদ্ধান্ত উপস্থিত হতে পারে, সে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে। তার মানে কি, যে এমন কোনো কিছু সে আবিষ্কার করলো বা তৈরি করলো, যেটা কারণে একজন বিচারক কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য উপনীত হতে পারে। বুঝছেন বিষয়টা? তার মানে কোনো ঘটনাকে সৃষ্টি করা মিথ্যাভাবে, বা ধরেন কোনো কিছু আপনার ডকুমেন্টারি হোক, সেটাকে আমাদের তৈরি করা, এরকম কিছু জিনিসটাকে যখন কেউ আপনার সৃষ্টি করে নতুন করে, যেটার কারণে একজন বিচারক একটা সিদ্ধান্ত নিতে পারেন, কোনো কিছুর কারণে একজন বিচারক সিদ্ধান্ত নিতে পারেন, এমন কিছু যদি কেউ তৈরি করে, সেটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। এখানে আবার বলা আছে দেখেন, যে ব্যক্তি বইয়ে কিংবা রেকর্ডে মিথ্যা বিবরণী লিপিবদ্ধ করে বা মিথ্যা বিবরণ দিয়ে কোনো দলিল সৃষ্টি করে এবং এই ধরনের মিথ্যা লিপি দ্বারা তার এমন ইচ্ছা থাকে যে তা দিয়ে বিচারকের মনকে প্রভাবিত করবে, তবে সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান উদ্ভাবন করেছেন বলে গণ্য হবেন। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছেন বলে গণ্য হবে। এই ঘুরে ফিরে আগের কথাটাই, যে আপনার কোনো বই হতে পারে, কোনো ডকুমেন্টারি হতে পারে, বা অন্য কোনো আপনার অফিসিয়াল নথি হতে পারে, যেগুলোর কারণে একজন বিচারক আপনার কোনো দিকে প্রভাবিত হতে পারেন, পক্ষে বা বিপক্ষে। তো এই কার্যক্রমগুলো কেউ যদি করে, সেটা হলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। এখন এই মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার পিছনে কিছু কাহিনী থাকতে পারে। কিরকম? যে মিথ্যা সাক্ষ্য তৈরি করার কারণে আপনার একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। এই মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার কারণে একজন মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, একজন মানুষের 7 বছর হতে পারে, 10 বছর হতে পারে, আবার কেউ বেকসুর খালাস হতে পারে, এরকম হতে পারে। তো এখানে দেখতে হবে যে তিনি মিথ্যা সাক্ষ্য যে উদ্ভাবন করলেন বা তৈরি করলেন, এটার পিছনে আসলে মূল রহস্যটা কি। ক্লিয়ার? এটা হলো আমাদের মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। আজকেও ক্লাস তেমন চাঙ্গা হবে না, কারণ আজকে সবাই আসছে যার যার কর্মস্থলে। আগামীকালও তেমন একটা চাঙ্গা হবে না। এই সপ্তাহটা মোটামুটি এই ঢিলামি করেই যাবে, কিন্তু ঠিক না? হিসাব করে দেখেন, এই সপ্তাহে কিন্তু আপনার ঢিলামি করেই যাবে, কিন্তু আমার তরফ থেকে বিন্দু পরিমাণ কোনো ঢিলামি হবে না। এটা গতকালকে বুঝতে পারছেন, একদিন কিন্তু আমি পুষায় নিছি। তো আজকে আবার আজকে কি সোমবার, আজকেও কিন্তু পুষায় নিচ্ছি। আজকেও কিন্তু রুটিন অনুযায়ী বন্ধ, কিন্তু ক্লাস হবে। এই শুক্রবারে হবে না, এই শুক্রবারে হবে না, কিন্তু শনিবার দিন ক্লাস হতে পারে। তো এইভাবে আমাদেরকে এই জুন মাসে একটু চাপ বেশি নিতে হবে, কারণ আমাদের সময় নাই। আগস্টে দেখবেন আপনাদের পরীক্ষার সার্কুলার হয়ে গেছে। আগস্টে একদম সেপ্টেম্বরের শেষের দিকে হচ্ছে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে, এবং অক্টোবরের শুরুর দিকে নাহলে মাঝামাঝি সময়ে আপনার বড় জোর 20 তারিখের পর্যন্ত হতে পারে আপনাদের লিখিত পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আপনার হাতে কি সময় আছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস সময় আপনার হাতে আছে। 4 মাসে কি আপনি পারবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে? 4 মাস তো আপনার গরুর এই যে গুস্তু খাইতে সময় চলে যাবে, ঠিক না? অতএব যারা এই ঈদের নিয়েই থাকবেন, তারা কিন্তু ঈদ নিয়েই থাকেন, পড়াশোনা করা লাগবে না। দ্রুত পড়াশোনায় ফিরে আসেন। তাহলে আমরা মিথ্যা সাক্ষ্য দেওয়া কি জিনিস এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা কি জিনিস, এই দুইটা টপিক আমরা ক্লিয়ার। আমাকে কেউ বোঝাতে পারবেন? জাস্ট 30 সেকেন্ড সময়। মিথ্যা সাক্ষ্য দেওয়া কি জিনিস এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা বা সৃষ্টি করা কি জিনিস, দুটো একটু সহজ সরল ভাষায় বলতে হবে বা একটা উদাহরণ দিয়ে বলতে হবে। কেউ আছেন এরকম যে বলতে পারবেন? বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিথ্যা সাক্ষ্যদানটা দেওয়া হলো স্যার, যেমন হচ্ছে আপনার আদালতে হলফ করে বা কোনো শপথ করে যখন একটা জিনিস সে জেনে শুনে গোপন করে, হ্যাঁ, মানে বিচারককে প্রভাবিত করার জন্য, এটাই হচ্ছে মূলত স্যার এই মিথ্যা সাক্ষ্যদান স্যার। হুম। আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনটা জিনিসটা হচ্ছে যেমন একটা জিনিস তৈরি করা। তো এখন যেমন কাউকে চুর সাজানোর জন্য আমি তার রুমে একটা সোনার নেকলেস রেখে আসলাম, যে পরবর্তীতে এটা খোঁজাখুঁজি পরে দেখা গেল ওই রুমে ওনার পাওয়া গেল, যার ফলে মানুষ ধরে নিবে যে উনি বিষয়টা চুরি করছে। হ্যাঁ, এই যেটা মাশাল্লাহ, হচ্ছে আমি একটা মিথ্যা সাক্ষ্য। খুব সুন্দর। ধন্যবাদ সানোয়ার ভাই, খুব সুন্দর করে উনি বুঝাইলেন। তো আপনি সোনার এই নেকলেসটা কোনো দিকে না দিয়ে আমার বাসায় পাঠিয়ে দিয়েন, ঠিক আছে? তো পরে দেখি এর আপনার পুলিশ আসার আগে সরাই এলাম, ঠিক আছে? স্বর্ণের যে দাম, বাবা রে বাবা। আচ্ছা,
ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। আবার ওয়ান্টেড সিনেমা দেখছেন তো মনে হয় কেউ কেউ, সালমান খানের। ওই ওয়ান্টেড সিনেমায় দেখছেন না, ওই যে এক পুলিশ অফিসার ওনারে গাঁজা গাঁজা দিয়ে ফাঁসাতে যায়, তো ওনার পকেটে গাঁজা ঢোকাই দেয়, পরে আবার চোখের পলকে আবার ওই পুলিশ অফিসারের পকেট থেকে আবার বের হয়। এই যে একজনের পকেটে গাঁজা ঢোকাই দিচ্ছে, বা ধরেন আপনার কোনো কিছু দিয়ে আবার তাকে এখানে জব্দ করতেছে, এই যে একটা কাহিনী তৈরি করে ফেললো, ঠিক না? একটা কাহিনী তৈরি করে ফেললো, এইটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। বা একটা ঘটনা বানাই ফেলবো। আমরা দেখছি 2013-14 সালে অনেক মামলা হয়েছে, মানে গায়েবী মামলা। শুনছেন না, গায়েবী মামলা? তো গায়েবী মামলা হয়েছে কিরকম? মনে করেন কোনো ঘটনাই ঘটে নাই, কিন্তু একটা এজাহার হয়ে মামলা রেকর্ড হয়ে গেছে, ঠিক না? এরকম অনেক মামলা হয়েছে না? অনেক মামলা হয়েছে। তো হাজার হাজার মামলা সারা বাংলাদেশ হয়েছে। তো এই যে ঘটনা একটা তৈরি করে মামলা করে দিলাম, এটা একটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হলো। তারপরে হইলো যে আমি একটা ওই যে আলামত তৈরি করলাম, এটা একটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হইলো। এরকম কোনো ডকুমেন্ট বা কোনো একটা দলিল আপনি ক্রিয়েট করলেন, একটা ডেথ সার্টিফিকেট, একটা জন্ম সনদ, একটা এনআরই, যে কোনো কিছুই হতে পারে। আপনি যখন সাক্ষ্য হিসেবে কোনো জিনিসটাকে আপনার তৈরি করলেন, সেটা, ঠিক আছে? ওকে, এবার আমরা যাই শাস্তিতে। আমরা শাস্তিতে যাই। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া আর হচ্ছে আমাদের মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, দুইটাই কিন্তু সমান অপরাধ। বুঝছেন? দুইটাই আপনার সমান অপরাধ। এই ক্ষেত্রে যে মিথ্যা সাক্ষ্য দিল এবং মিথ্যা সাক্ষ্য সে উদ্ভাবন করলো, দুইটাই পানিশমেন্ট 193 দ্বারা। মিথ্যা সাক্ষ্য মুখে বললো, উপস্থাপন করলো, এবং সে কোনো কিছু তৈরি করলো, তাহলে এইটা কি হলো? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। তাহলে এই জিনিসটার, এই দুটা বিষয়ের আপনার কমন শাস্তি হইলো 193। আমি আবারও বলতেছি, কি শাস্তি? 193 কি শাস্তি? 193 হলো কমন শাস্তি। ক্লিয়ার? এবার দেখেন আমাদের পরবর্তী দুইটা ধারা যে আছে, পরবর্তী যে দুইটা ধারা আছে, এই দুইটা ধারা কিন্তু আমাদের বেশ গুরুত্বপূর্ণ। 194, 195। 193 হইলো কমন শাস্তি। কমন শাস্তি কখন হবে? যখন কোনো পানিশমেন্টের জন্য 194 বা 195 মিলে না, তখন শাস্তি হবে কততে? 193-তে। আমি কি বলছি, কে রিপিট করতে পারবেন একবার শোনার পরে? বলেন, নোট 11। যখন স্যার 194 195-তে শাস্তি হবে না, তখন 193-তে চলে যাবে। কমন ওইটা স্যার। ওকে, আপনার ধন্যবাদ সবাইকে। আর যারা হাত তুলছেন রেডমি 9 সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উত্তর সঠিক হয়েছে। তার মানে 194, 195, আগে আমাকে দেখতে হবে যে তাদের ভিতরে কি বলছে। তাদের এখানে যদি আমার পড়ে, তাহলে সেটা 194 যাবে, 195 যাবে। এই দুটাতেও মিলতেছে না, তখন সেটা চলে আসবে আমাদের কোথায়? 193-তে। তাহলে 194টা আমরা দেখি, একটু স্ক্রিন শেয়ার করে। এই দেখেন 194, এখানে বলতেছে মৃত্যুদণ্ড অপরাধের দণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা। তাহলে এখানে আমরা কি পাইলাম বিষয়টা? দেখেন, যে অপরাধের প্রেক্ষিতে আমি সাক্ষ্য দিচ্ছি, ওই সাক্ষ্যর কারণে যদি আপনার কারো মৃত্যুদণ্ড হয় বা হওয়ার মতো অপরাধ হয়, সেক্ষেত্রে পানিশমেন্ট হবে 194 থেকে কার? যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল, তার। এখন এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার পরে আপনার মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ যেমন ধরেন হতে পারে সেটা, আমি একজন একজন খুন করে নাই, কিন্তু তাকে আমি খুন মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। খেয়াল করেন বিষয়টা সবাই। একজন ব্যক্তি খুন করে নাই, কিন্তু তাকে ফাঁসানোর জন্য আমি খুন মামলায় সাক্ষ্য দিচ্ছি। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং আমার ভিডিও ক্লাস যেটা অ্যানালগ বোর্ডে, ওইখানে কিন্তু ভুল আছে। ওইখানে কিন্তু ভুল আছে, দেখে আমি কিন্তু ঘুরে ফিরে আবার এই যে 193 ব্যাচে নিয়ে আসছি, ওখানে একটু কারেকশন হবে। স্মার্ট ক্লাস আগামী পরশু দিন থেকে হয়তো পাবেন আপনারা সমস্ত কিছু, এবং রানিংটা পাবেন, এবং পিছনের গুলোও পাবেন। 3 তারিখ থেকে আপনারা নিয়মিত ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবেন। আমি বলতেছি যে এই জায়গাটাতে একটু বুঝতে হবে যে আমার মিথ্যা সাক্ষ্য দানের কারণে কারো কারো ফাঁসির আদেশ হতে পারে। এখন দেখেন, আমি ধরা খাওয়ার আগে এখানে 2 রকমের ঘটনা ঘটতে পারে। বুঝছেন কি রকম? এক হলো আদেশ পর্যন্ত একটা ঘটনা, আরেকটা হলো আদেশ
কার্যকর পর্যন্ত আরেক ঘটনা, ঠিক না? যদি মনে করেন আমার মিথ্যা সাক্ষ্য দানের সময় আমি ধরা খাইয়া যাই, ওই লোক জীবিত আছে যার মৃত্যুদণ্ড আপনার ঘোষণা হতে পারে বা ঘোষণা হয়েছে, ওই ব্যক্তি জীবিত আছে, এখন মৃত্যু কার্যকর হয় নাই, তাহলে আমার পানিশমেন্টটা মোটামুটি একটু কম হবে। এবং আমার মিথ্যা সাক্ষ্যদানের কারণে যদি কারো ফাঁসি হয়, আইনগতভাবে ফাঁসি হয়, আমরা তো আর বিচারকরা এখন আইনা ফাঁসিতে ঝুলাইতে পারবো না, ঠিক না? কারণ বিচারক তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি আদেশ দিচ্ছেন, তাই না? এখানে তো বিচারকের কোনো দোষ নাই, তাহলে দোষটা কার? যে মিথ্যা সাক্ষ্য দিল তার, ঠিক না? তাহলে এখন এই মিথ্যা সাক্ষ্য যে দিছে, এখন কোনো ব্যক্তিকে ফাঁসিতে ঝুলাইয়া মারার কারণে যদি মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির পানিশমেন্টটা আপনার কম হবে না বেশি হবে? আপনারা বলেন, আপনাদের উপর দায়িত্ব দিলাম, বলেন। একজন মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আরেকজনের ফাঁসি কার্যকর হয়ে গেছে, যেমন ধরেন দেলোয়ার হোসেন সাইদি, তাকে মনে করেন যে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এখন মনে করেন যদি এখন প্রমাণিত হয় যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যে ব্যক্তি সাক্ষ্য দিছিল তিনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, তাহলে ওই ব্যক্তির এখন ফাঁসিতে ঝুলানো হবে। বুঝছেন বিষয়টা? ওই ব্যক্তিতে। আচ্ছা, এখন দেখেন আমার আমার বিরুদ্ধে বিচার হইতেছে বা আদেশ হয়েছে, কিন্তু আমার ফাঁসি হয় নাই, ফাঁসি হয় নাই। এখন মনে করেন, এখন মনে করেন এখন যদি আদেশ হয় আমার, আমি ধরা খাইলাম আদালতে সাক্ষ্য দিতে গিয়ে, বা মোহাম্মদ আলী আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসলো, এখন মোহাম্মদ আলীর আদালতে ধরা পড়ে গেল যে বিচার চলাকালীন ধরা খাইতে পারে, অথবা রায় হয়ে গেছে আপিল চলতেছে, আপিল চলাকালীন মোহাম্মদ আলী ধরা খাইতে পারে। এই দুইটা ঘটনা ঘটতে পারে, দুইটা ঘটনা ঘটতে পারে। তাহলে এখন তুলনামূলক পানিশমেন্টটা একটু কম হবে, ঠিক আছে? আপনার এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে, এই পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। বাট আমার মিথ্যা সাক্ষ্যদানের কারণে যদি আরেকজনের ফাঁসি হয়, তাহলে আমারও ফাঁসি দেওয়া উচিত, নাকি কোন আপনারা, ঠিক না? এটাই হলো এখানে টেকনিকটা। তো এরকম যখন প্রশ্ন হবে, এই এই টিক্স গুলো আপনাদেরকে একটু ধরতে হবে যে এখানে কয় রকমের অপরাধ অনুষ্ঠিত হতে পারে। আমার মিথ্যা সাক্ষ্যদানের কারণে আরেকজনের ফাঁসি হয়ে যেতে পারে। আবার যেমন আমরা এতে দেখছি কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত নাটক, ওইখানে আপনার বাকের ভাইয়ের কিন্তু ফাঁসি হয় মিথ্যা সাক্ষ্যদানের কারণে, ঠিক না? আদালতের বিচারক কিন্তু আমরা তাকে পানিশমেন্টের আওতায় আনতে পারি না। আহ, কি- সূত্র কোনটা বলতে পারেন? কে কে বলতে পারেন বিচারকের যে আমরা শাস্তি দিতে পারবো না, বা কখনোই বিচারককে শাস্তি দেওয়া যাবে না? বলেন। রেডমি 9। দণ্ডবিধি ৭ ধারা অনুযায়ী স্যার। সঠিক, অসংখ্য ধন্যবাদ। বাকি যারা হাত তুলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা থিওরিটা জানি, প্যানেল করে এই থিওরিটা আমরা পড়ছি। তাহলে ওকে, তাহলে আমরা 194 আমি দেখবো। এখন যদি বলা হয় একজন আপনার সুলতান সুলেমানকে আপনার ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য হুররাম বেগম আপনার একটা মিথ্যা সাক্ষ্যদান করলেন, এই ক্ষেত্রে তার শাস্তি কি? এখন মিথ্যা সাক্ষ্যদান এর শাস্তি 193, তাহলে এখানে কি 193 হবে না 194 হবে? আর কেন হবে? কোনটা কেন হবে বলেন? 194 হবে এজন্যই স্যার যে তার অপরাধটা ছিল মৃত্যুদণ্ডের, মানে যে অপরাধটা সে মিথ্যা সাক্ষ্য এনেছে এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, এজন্য তার 194-তে আসতেছে। ওকে, খুব সুন্দর। তাহলে আমরা এটা ক্লিয়ার। এই একটা দ্বারা বুঝলে পরেরটাও কিন্তু একেবারে আমাদের কিন্তু ক্লিয়ার। পরেরটা আমাদের কি? পরেরটা আরো সহজ। পরেরটা আমরা দেখি, যে পরেরটা বলতেছে যে 195-তে যাবজ্জীবন কারাদণ্ডে বা 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করানোর আহ এটা হচ্ছে আপনার, এটা মূলতবে হয়েছে তো মতলবে হবে। এই দেখেন, যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা 7 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করানোর মতলবে আপনার মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে সেক্ষেত্রে তিনি আপনার পানিশমেন্টের আওতায় আসবেন। 195 ধারার ব্যাখ্যা রয়েছে এরকম। তার মানে এখানে যাবজ্জীবন পর্যন্ত যদি হয় আদালতের, এক্ষেত্রে কিন্তু রায় হতে পারে, অথবা মনে করেন আপনার ইও হতে পারে যে আপনার বিচারকালীন সময় কিন্তু ধরা খাইয়া যেতে পারে। একজন ব্যক্তি যখন বিচারকালীন ধরা খাইয়া নেবে, সেটার পানিশমেন্টও কিন্তু হতে পারে।
তার মানে 7 বছরের নিম্নে যদি হয়, মানে 7 বছর পর্যন্ত যদি হয়, তখন কোন ধারায় পানিশমেন্টের আওতায় আসবে? আমরা একটু বোঝার চেষ্টা করি, বা কে বলতে পারেন দেখি। যে 7 বছর পর্যন্ত যদি হয়, 6 মাস থেকে যদি 7 বছর পর্যন্ত হয় শাস্তির মেয়াদ, সেই ক্ষেত্রে যে ব্যক্তি আপনার এইরকম অপরাধের ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দিল, তার পানিশমেন্ট কোন ধারায় হবে? রফিক, মাত্র পড়াইলাম 195 ধারা, আর আমি যেটা বললাম সেটার দুটো বিষয় একসঙ্গে ব্যাখ্যা করতে হবে। 193 স্যার। কেন? আর 6 থেকে 7 বছরের নিচে স্যার এটা আর করলে স্যার 193, আর 7 বছরের উপর হলে 194 স্যার। অসংখ্য ধন্যবাদ 11 সানোয়ার সহ, অসংখ্য ধন্যবাদ। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি যে 7 বছর পর্যন্ত যদি হয়, তাহলে এটার জন্য শাস্তি মূলত কি 193। আর 7 বছরের ঊর্ধ্বে থেকে যাবজ্জীবন পর্যন্ত যদি পানিশমেন্ট হয়, এরকম কোনো অপরাধের ক্ষেত্রে কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, সেই ক্ষেত্রে 100 কত 195। আর যেটার আপনার হচ্ছে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এমন অপরাধের ক্ষেত্রে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, তার শাস্তি 194। তাহলে 93, 94, 95 এই 3 ধরনের উদাহরণের ক্ষেত্রে তো অবশ্যই ক্লিয়ার। বিজয় ভাই বলেন। স্যার এখানে হচ্ছে স্যার আমি তিনটে বিষয়ে বলতে চাচ্ছিলাম যে একজন মিথ্যা সাক্ষ্য দিল বা সাক্ষ্য উদ্ভাবন করলো, সেটা তিনটে ক্ষেত্রে ব্যবহার করতে পারে। একটা হচ্ছে যখন প্রথমে বিচার চলতেছে, বিচার চলাকালীন সাক্ষ্য দিল, তো ওই সেই ক্ষেত্রে হচ্ছে এখনো মানে এই আদালত রায় দেয় নাই। আর একটা করতে পারে যে আদালত রায় দিল, আর একটা হচ্ছে দণ্ড একবার কার্যকর হইলো। এই আমাদের যে তিনটা ধারা, অর্থাৎ এই 93, 94, 95, এই ক্ষেত্রে আমাদের 94 ধারাটা হচ্ছে স্যার ওই রায় কার্যকরের একটা ভূমিকা আছে, যে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যখন মৃত্যুদণ্ডের এক হইতে পারে যে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেলে যে তখন আমাদের সাক্ষী যে দিবে তার হলো শাস্তি বেশি, সর্বোচ্চ, অর্থাৎ মৃত্যুদণ্ড। আর এই ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখতে পারি যে যদি মৃত্যুদণ্ড হয় তাহলে হচ্ছে 94, যদি যাবজ্জীবন বা 7 বছর পর্যন্ত হয় তাহলে এটা 95, আর বাকি যে সাজা কম আছে এটা হচ্ছে আমাদের 93। তাহলে আগে 94, 95, তারপরে 93। হুম, ধন্যবাদ। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যে বিষয়গুলো আছে আমাদের, যে আমরা তো 193, 94, 95 পর্যন্ত পড়লাম। এরপর হলো আমাদের 196, 97 এবং 98। সেই ক্ষেত্রে আপনার কি বলতেছে? আমরা একটা একটা করে দেখি, বোঝার চেষ্টা করি। এই যে 196 দেখেন, খালেদ মাহমুদ বলেন। খালেদ মাহমুদ। আর এই যে স্যার স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ। স্যার এই যে 194 তো স্যার আমরা বুঝলাম যে 194 এতে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হইতে পারে। 195 আর 193 এর দণ্ডের পরিমাণ কি এতে আছে স্যার, নাকি স্যার? একটা হলো 7 বছরের, 7 বছর পর্যন্ত ধরেন 93, সহজ ভাষায় ধরে রাখেন। হ্যাঁ, 7 বছরের ঊর্ধ্ব থেকে যাবজ্জীবন পর্যন্ত হলে ধরেন আপনার 95, আর মৃত্যুদণ্ডের ক্ষেত্রে 194। মানে আপনি যেই ধরনের কাজে আপনার মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, যেই ধরনের অপরাধের প্রেক্ষিতে, ওইটার উপর ডিপেন্ড করে আপনার ধারা এবং আপনার পানিশমেন্ট নির্ধারণ হবে আর কি, যে আপনি কি কাজে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। মনে হয় একজন আরেকজনের চর মারছে, তো শাস্তি ধরেন আপনার 323, তো সাক্ষী তো লাগে। তো এই 323-এর মিথ্যা সাক্ষ্য দেওয়া আর খুন মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়া কি এক হবে অপরাধ? এক হবে না। না না, এক না স্যার। এই জন্যই এখানে তিনটা ধারাকে আলাদা 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 করছে, বুঝছেন? যখন খুনের বিপরীতে শাস্তি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আপনার হতে পারে খুন আপনার মৃত্যুদণ্ড দেয়। তো মৃত্যুদণ্ড দিলে আপনার এই ক্ষেত্রে 194-এ ভবিষ্যতে যদি প্রমাণ হয় যে না, কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিছিল, তাহলে ওই ব্যক্তি 194 শাস্তির আওতায় আসবে। এখন শাস্তি দেওয়ার সময় দেখবে যে যার বিরুদ্ধে রায় হয়েছিল এটা কি কার্যকর হয়ে গেছে না ওই ব্যক্তি বাইচে আছে। তাহলে বাইচে আছে,
বেঁচে থাকলে তখন খালাস পাবে। এর পাশাপাশি যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সেই ব্যক্তি এবার পানিশমেন্টের আওতায় আসবে। বিপরীতে যদি দেখা যায় যে আপনার কোনো ব্যক্তি আসামি ফাঁসিতে ঝুলানোর পরে প্রমাণ হইলো যে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সে ব্যক্তি স্বীকারও করলো, তখন তার পানিশমেন্টটা বেশি হবে, তারও মৃত্যুদণ্ড হবে 194, হতে তখন পারে। তিনি চলে আসবেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার 196টা দেখি। মিথ্যা বলে জেনেও তা সাক্ষ্য ব্যবহার করা। এখানে কিন্তু উদ্ভাবন হচ্ছে না, কি হচ্ছে জিনিসটা, এটাকে করা হইতেছে কি, ব্যবহার করা, তার মানে ব্যবহারকারী। এখন ব্যবহারকারী সাধারণত কে হন? একটা মিথ্যা সাক্ষ্যকে ব্যবহারকারী হিসেবে কে হয়ে থাকেন? সাধারণ একটা আলোচনা করতেছি আপনাদের সাথে। মনে করেন আপনার আমার একটা ঘটনা, মিথ্যা মামলা। এই মিথ্যা সাক্ষ্য যে আমরা ব্যবহার করব, মিথ্যা সাক্ষ্যটা সাধারণত কে ব্যবহার করে? এটা আমাকে একটু বলেন দেখি, মিথ্যা সাক্ষ্যটা সাধারণত কারা ব্যবহার করে? সানোয়ার। এটা সরকারি কর্মচারী হইতে পারে, পুলিশ হইতে পারে, অথবা বিচার বিভাগের কোনো কর্মকর্তা হইতে পারে। এই যে এই ধরনের। আচ্ছা, দেখি সম্রাট কি বলে। স্যার বাদী পক্ষ স্যার ব্যবহারের হুম, চেষ্টা করে। ওকে। বাদী পক্ষ হচ্ছে যে একটা তার বিরুদ্ধ পক্ষকেও আপনার পানিশমেন্টের আওতায় আনার জন্য এটা করতে পারে। আবার কখনো কখনো আসামি পক্ষ শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে আপনার কি করতে পারেন, মিথ্যা সাক্ষ্যকে ব্যবহার করতে পারেন। আমি বলতেছি এটা তৈরি করা না, এটাকে ব্যবহার কারা করেন? সাধারণত বাদী ব্যবহার করেন শাস্তি দেওয়ার জন্য, বিবাদীরা ব্যবহার করেন কি, শাস্তি থেকে বাঁচার জন্য। বিজয় ভাই বলেন। ওইটাই বলতে চাইছিলাম যে মিথ্যা সাক্ষী তো স্যার শুধু বাদী ব্যবহার করে না, আসামিরাও ব্যবহার করতে পারে। হ্যাঁ, আসামিরাও উপযুক্ত দেখা গেছে আসামি। যে অপরাধ করে, যে রাইসা হত্যাকাণ্ডে এখন মনে করেন সে এটাকে আপনার একজনের নাম বলছে, আজকে দেখলাম পত্রপত্রিকায়, ফেসবুকে। তো এইরকম ভাবে রাইসা হত্যাকাণ্ডের ক্ষেত্রে যদি আসামি পক্ষ আপনার এক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে বা ব্যবহার করে, তাহলে সেটা বোঝানো হচ্ছে 196-তে যে আমি একটা জিনিস ভালো করেই জানি যেটা মিথ্যা, বা এই জিনিসটা মিথ্যা হওয়ার মতো বিশ্বাস আমার 100% আছে, মানে এটা তো প্রমাণই হবে যে আমি জানি বিষয়টা। তো এইরকম জানার পরেও যদি কোনো ব্যক্তি সেটাকে ব্যবহার করে, তিনি পানিশমেন্টের আওতায় আসবেন 196-তে। কিন্তু যখন একজন ব্যক্তি জেনে যাবে একটা জিনিস মিথ্যা, এই জিনিসটাকে তিনি আর এটাকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করলেন না, বা ভুল তথ্যের ভিত্তিতে যদি কেউ ব্যবহার করে, সেটা হয়তো আইন তাকে এরকম কনসিডার করে। কিন্তু জানার পরেও জেনে শুনে অথবা কাউকে দ্বারা উদ্ভাবন করায় মনে করে নিয়ে আসা নিজে যদি ব্যবহার করে, তাহলে তিনি পানিশমেন্টের আওতায় আসবে। যেমন ধরেন আমরা একটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের জায়গায় পড়ছি কি, যে একটা জিনিস তৈরি করতে হবে নিজেকে, তাহলে সেটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন হইল। এখন মনে করেন আইনের ফাঁকফোকর বলে না, তা আইনের ফাঁকফোকরের সিস্টেম রয়েছে। এখানে যদি আপনি লজিক খাটান যে মাননীয় আদালত এটা মিথ্যা সাক্ষ্য তৈরি করছে, আমি মাইনা নিলাম মিথ্যা সাক্ষ্য তৈরি করছে, বাট বাট এই যে এই যে সাক্ষ্যটা, এই সাক্ষ্যটা তো আমি তৈরি করি নাই, এই সাক্ষ্যটা তৈরি করছে কি রিয়ান আহমেদ, তাহলে শাস্তি রিয়ানকে দেন। তখন আদালত বলবে আপনি কি 196 দ্বারা পড়েন নাই? 196-তে বলা আছে যে আপনি জানার পরেও যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনি 196 মোতাবেক শাস্তির আওতায় আসবেন। বাট যিনি তৈরি করছিলেন তিনি তো ওই যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ফর্মুলাতেই পড়ে যাবেন, যেখানে পানিশমেন্ট লাগে 93, 94 বা 95। ঠিক আছে, দেখেন এই বইটা 2010 সালে কেনা আমার, বুঝছেন কত আগের বই, এখন আমার কাছে আছে 17 বছর আগের বই, এটা এখনো পড়ি আমি। তো আপনার এই যে মিথ্যা সাক্ষ্য ব্যবহার করা, এই কাজটা যদি কেউ করে, তিনি দেখে গেছেন যে 196-তে তিনি পানিশমেন্টের আওতায় আসতেছেন। এখন ঘটনা হইল শাস্তির পরিমাণটা কিভাবে নির্ধারণ হবে? ওই যে আপনি কি কাজে ব্যবহার করলেন ওইটার উপরে ডিপেন্ড করবে, বুঝতে পারছেন? আপনি কি কাজে ব্যবহার করলেন এইটার উপর ডিপেন্ড করে
193, 94 না 95 থেকে পাওয়া শাস্তির বিষয়টা এই 196 শাস্তির বিষয়টা নিয়ে আসতে হবে। কারণ আপনি ব্যবহার তো বিভিন্ন কাজে করতে পারেন, ছোটখাটো ক্ষেত্রে করতে পারেন, মাঝারি ক্ষেত্রে করতে পারেন, আবার বড় ঘটনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ঠিক না? ব্যবহার, তো এই ব্যবহারের জন্য পানিশমেন্ট হচ্ছে 196 ধারায়, কিন্তু কত দিনের শাস্তি হবে এটা ডিপেন্ড করবে 93 এর ঘটনায় নাকি 94 এর ঘটনায় নাকি 95 এর ঘটনায়। কিছুই বুঝছেন না, মাথার উপরে গেল না, বুঝছেন কেউ? অভিযুক্ত হবে 196 ধারাতে, বাট এখানে পানিশমেন্টের কথা বলা নাই। এই পানিশমেন্টের থিওরিটা হইলো আমি যে ব্যবহারটা করলাম, এই ব্যবহারটা আমি কিসের উদ্দেশ্যে করলাম, 193 এর উদ্দেশ্যে না 94 এর না 95 এর উদ্দেশ্যে। তাহলে ওই 3 ধারাতে যেটা থেকে মিলবে যে এই উদ্দেশ্যে কেউ ব্যবহার করছে, সেটার পানিশমেন্টটাই হচ্ছে 196 তে যুক্ত করতে হবে। জায়েদ হাসান। স্যার এটা ওই যে নারী শিশু নির্যাতন দমন আইনের মতো স্যার, যে শিশু অপরাধ ধর্ষণা যেটা হয়, তো সেইটার সাথে মনে হয় করে, যে শিশু যদি কোনো অপরাধ করে তাহলে সেই ক্ষেত্রে ওই ধারাতেই বিচার হবে, কিন্তু তার অপরাধের যে বিচার এটা যাবে আবার শিশু আইন অনুযায়ী, এরকম নাকি স্যার? যে সঠিক, এই ধারাতে এইভাবে বিচার হবে। কনভার্ট হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা যদি বুঝে থাকি তাহলে পরেরটা আমাদের কাছে সহজ হবে। পরেরটা 197। এবার দেখেন, মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা বা তাতে স্বাক্ষর করা। মিথ্যা সার্টিফিকেট, সার্টিফিকেট বলতে আপনার একটা ডকুমেন্টকে বোঝানো হচ্ছে এখানে, যে আপনার মিথ্যা সার্টিফিকেট কেউ ইস্যু করতে পারেন, বা সে বলতে পারে যে না, এটা তো আমি জাস্ট খালি স্বাক্ষর করছি, এই ধরনের কথা কেউ কেউ বলতে পারে। তো মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা বা তাতে সিগনেচার করা, এটা কখন করে একজন মানুষ? যখন একজন ব্যক্তি জানে যে তিনি কোন জিনিসটা একজনকে দিচ্ছেন, মানে ইস্যু করা মানে কি, কাউকে সরবরাহ করা, যে তিনি এটা কি কাজে তিনি দিচ্ছেন, কি কাজে তিনি সরবরাহ করতেছেন, ইস্যু করতেছেন, বা তার সামনে ফাইল ধরলো, তিনি সেখানে স্বাক্ষর করলেন। এই যে দুইটা টপিক, একজনকে ব্যবহার করার জন্য দিয়ে দেওয়া মানে ইস্যু করা, অথবা আপনার সেখানটাতে আপনার স্বাক্ষর করা, এই যে কাজটা আমরা করলাম, যে সার্টিফিকেট দিলাম বা ওখানে আমি স্বাক্ষর করলাম, তাহলে এটা একটা অপরাধ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই যে অপরাধটা করবে, এই অপরাধটার শাস্তি 197-তে। বা পানিশমেন্টের বিষয়টা কিভাবে আসবে? আগের ধারার মতোই, 193 এর ব্যবহার করছে নাকি আপনার দেখা গেছে যে ব্যবহার করতো, অথবা 194 ব্যবহার করতো বা করছে, বা 195 ব্যবহার করতো বা করছে, এরকম। এইরকম ইস্যুর উপরে ডিপেন্ড করে যে ব্যক্তি এটাকে ইস্যু করছে তার পানিশমেন্ট 197, আবার ওটাতে কেউ সিগনেচার করছে তার পানিশমেন্ট 197। অনেক সময় দেখা গেছে যে আপনার ওই এতে সিগনেচার নিয়ে আসলো, মিথ্যা মিথ্যা দলিলে সিগনেচার নিয়ে আসলো, যেটা একটা সার্টিফিকেট হিসেবে কাজ করে, যেমন ধরেন পোস্টমর্টেম রিপোর্ট হতে পারে। তো এইরকম মিথ্যা সার্টিফিকেট যদি কেউ ইস্যু করে বা তাতে কেউ স্বাক্ষর করে, তিনি পানিশমেন্টের আওতায় আসবেন 197 ধারাতে। এরপরে যদি দেখেন 198, মিথ্যা সার্টিফিকেট সত্য বলে কেউ ব্যবহার করলে, ওই যে একটু আগে যেটা আমরা বললাম ওইটাই, যে ইস্যু করলো বা তাদের স্বাক্ষর করলো, এরপরে তো আপনাকে দিয়ে দিল, এরপর আপনি এটাকে নিয়ে এসে কি করবেন, ব্যবহার করবেন। এই ক্ষেত্রে যদি আপনি মিথ্যা সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করেন, যেটা আপনি জানেন যে এটা মিথ্যা, এটাকে যদি আপনি সত্য বলে ব্যবহার করেন, সেক্ষেত্রে পানিশমেন্ট হবে কি, ওই যে আবার ঘুরে ফিরে 193, 94 বা 95 থেকে যে শাস্তির পরিমাণটা ওইটা নিয়ে এসে এই 198 সাথে যুক্ত করতে হবে। যে তিনি মিথ্যা সার্টিফিকেটটা সত্য বলে যে ব্যবহার করছেন, এটা আসলে কি ধরনের কাজের ক্ষেত্রে তিনি ব্যবহার করছেন, 193 ঘটনা নাকি 94 ঘটনা নাকি 95 ঘটনা, ওইখান থেকে আবার পানিশমেন্টটা কপি করে নিয়ে আসতে হবে। ধারা নাম্বার 199, আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় ঘোষণায় মিথ্যা বিবৃতি দেয়া। যদি কোনো ব্যক্তি বিচারালয়ে বা কোনো সরকারি কর্মচারীর নিকট বা আইনত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় কোনো ঘোষণায় মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, তবে তিনি মিথ্যা সাক্ষ্য দানের দণ্ডে দণ্ডিত হবেন। আমরা অনেক সময় হলফনামা দিই না, ঘোষণাপত্র, হলফনামা দিতে হবে। আইন বলে আপনার সাক্ষ্য হিসেবে একটা জিনিস গ্রহণযোগ্যতা আছে, এরকম ক্ষেত্রে যদি কেউ মিথ্যা বিবৃতি দেয়, তিনি পানিশমেন্টের আওতায় আসবেন
99তে। কখন সেটা? আইন বলে যে জিনিসটা সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে, এরকম কোনো ব্যক্তি বিচারালয়ে মানে বিচারকের সামনে হতে পারে, বা সরকারি কর্মচারীর নিকট, বা অন্য যে ব্যক্তি আইনত ক্ষমতাপ্রাপ্ত হয়েছে, এরকমের ক্ষেত্রে কেউ মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, তিনি পানিশমেন্টের আওতায় আসবেন 199 ধারায়। আচ্ছা, এবং এই যে ঘোষণা, মিথ্যা বলে জেনে কোনো ঘোষণাকে সত্য বলে ব্যবহার করা, 199 যে বলা হইলো একটা ঘোষণা, এটাকে যদি কেউ এখন সত্য বলে ব্যবহার করে, মানে আমি ভালো করেই জানি যে এই বক্তব্যটা বা এই উক্তিটা, এই জিনিসটা কি অসত্য, এটা ঘোষণা, এই জিনিসটা মিথ্যা। মিথ্যা বলে জানার পরেও যদি কোনো ঘোষণাকে কেউ সত্য বলে ব্যবহার করে, তিনি পানিশমেন্টের আওতায় আসবেন 200 দ্বারাই। মোটামুটি 199 বা 200, এইগুলো আপনাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে মূলত এই 198 পর্যন্ত মূলত ইম্পর্টেন্ট। তো 99টা আমি আবারও বলতেছি যে আইন হিসেবে গ্রহণীয় কোনো ঘোষণায় মিথ্যা, আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয়, কারেকশন প্লিজ, আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় কোনো ঘোষণায়, এই দেখবেন যে আপনার ঘোষণা দেয় কিন্তু ঘোষণাপত্র, বা আমরা যে অনেক সময় নিজেরাই অনেক কিছু ডিক্লেয়ার দেই, এটা যে আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় ঘোষণায় মিথ্যা বিবৃতি যদি কেউ তুলে ধরে, তিনি পানিশমেন্টের আওতায় আসবেন 199তে। সেক্ষেত্রে শাস্তি আনতে হবে ওদিক থেকে। তারপর মিথ্যা বললে জেনে কোনো ঘোষণাকে সত্য বলে ব্যবহার করা, আমি জানি যে ঘোষণাটা মিথ্যা, এটাকে যখন আমি সত্য বলে চালাই দিই বা দেওয়ার চেষ্টা করি, এই ক্ষেত্রে আমি 200 দ্বারাই পানিশমেন্টের আওতায় আসবো। এই হলো আমাদের 191 থেকে 200 পর্যন্ত বিষয়গুলোকে গুরুত্ব সহকারে আলোচনা। বেশি লোড দিলাম না, কারণ এই জায়গাটাতে আবার বেশি লোড দিলে এলোমেলো লেগে যাবে, বুঝছেন? যে এই বিষয়গুলো বললাম, যদি সূত্র ধরে ধরে আসেন তাহলে আপনার জন্য সহজ হবে। তবে বেশি ইম্পর্টেন্ট যদি বলেন, 3টা দ্বারা পড়তে হয় পানিশমেন্টের জন্য, 193, 194, 195, এই 3টা দ্বারা আপনার অবশ্যই মুখস্থ করা লাগবেই। 193, 194, 195 খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলতে পারেন। রিয়ান? স্যার ওই যে 196, 97, 98 যদি এদিক থেকে যদি প্রশ্ন আসে, তাই যেই অপরাধের জন্য সে মিথ্যা সাক্ষ্যটা ব্যবহার করলো ওই ধারাটাও সাথে দিতে হবে স্যার। না না, ওই দ্বারা লাগবে না, ওই দ্বারা লাগবে না, আপনি বডিতে উল্লেখ করবেন। যদি কোনো ব্যক্তি এরকম উদ্ভাবন করে যার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো, তাহলে আপনার 193 যে কথাটা বলা আছে ওই ধারার রীতি অনুযায়ী তিনি এই 96 ধারা অনুযায়ী এতদিনের শাস্তির আওতায় আসবেন। যদি এটা উল্লেখ না থাকে তাহলে শুধুমাত্র 196 দিলেও চলবে। যদি আপনি বেশি বড় করতে না চান তাহলে 196 দিলেই চলবে। বুঝতে পারছি স্যার। আরেকটা বিষয় স্যার, অন্য বিষয় যদিও স্যার, অতিরাষ্ট্রিক প্রয়োগের যে বিষয়টা স্যার, এই যে ফৌজদারি কার্যবিধি 4 ধারা আছে বা মানব পাচার ওইখানে আমরা দেখলাম 4 ধারা আছে। এখন এইটা মামলা বাংলাদেশে কোন আদালতে হবে স্যার, আর মামলাটা কে করবে স্যার, এটার বিষয়ে একটু ফৌজদারি আমাকে আমার কার্যবিধির জানতে হবে। ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 পড়াইছেন আপনাদেরকে? স্যার। পড়াইছে কিনা? জি স্যার। কোন ক্ষেত্রে কোন ঘটনায় কোথায় মামলা হবে পড়ানো হয়েছে না? জি স্যার। যেখানে ঘটনাস্থল এরকম হয় সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো স্থানেই মামলা করা যায়। আর বুঝতে সাধারণত পারছি। কোনো ব্যক্তি যখন বাংলাদেশে এসে ল্যান্ড করে, এয়ারপোর্ট থানায় ল্যান্ড করে না? প্রত্যেকটা এয়ারপোর্টে কিন্তু একটা করে থানা আছে, আছে না? জি স্যার। সিলে- ঠিক সিলেটে আছে। উসমান সিলেটে উসমানীনগর থানা আছে, ঢাকা এয়ারপোর্ট থানা আছে। এই জন্য ওই থানাগুলোতেই এই মামলাগুলো হয়ে থাকে। আগামীকাল সকালে ক্লাস হবে আপনাদের, সকালে ক্লাস হবে। আর আমি না বলা পর্যন্ত কেউ সম্মানী পাঠায়েন না। আমি গ্রুপে জানাবো, তারপর অলরেডি বেশ কিছুজন পাঠিয়ে দিয়েছেন, আমি তো ঘোষণা দেই নাই। এভাবে পাঠায়েন না, আমি বলার পরে পাঠাবেন। তো এই পর্যন্তই। আমাদের আবার 10টা থেকে আমাদের ক্লাস আছে। কি ক্লাস? সাক্ষ্য আইনের ক্লাস। ধন্যবাদ।